জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা প্রকল্প ঘিরে বাংলাদেশ ও ভারতের টানাপোড়েন বহুদিনের। তবে এবার সেই প্রকল্পকে কেন্দ্র করে ভারতকে খোঁচা দিয়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন, যা এখন পুরো অঞ্চলের আলোচনার কেন্দ্রবিন্দু। যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দিনের অর্থনৈতিক ধস আর স্বৈরাচারের ক্ষত কাটিয়ে দেশকে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সরকার প্রধান। তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প টিআরসি-এমআরপি নিয়ে ভারতের উদ্বেগের কড়া জবাব দিয়েছে চীন। বেজিং স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে এই প্রকল্পে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে তারা তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। এর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কি এমন গোপন চুক্তি হচ্ছে যার কারণে পাতালে লুকাচ্ছে ভারত? সেভেন সিস্টার্স কি আসলেই সত্যি গিলে খাবে চীন? ঠিক এই ভয়ে এখন রাতের ঘুম হারাম দিল্লি। একেই বলে খেলার নাম বাবাজি। যেই শুনেছে চীন করিডোর দিচ্ছে, তখনই হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে। এখন বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ার কতটা চাপে পড়েছে। যাদের হোগায় আগুন লাগানোর আরেকটা প্রজেক্টের নাম হলো চায়না মায়ানমার বাংলাদেশ করিডোর। চীন আগেই ইন্ডিয়ার সাথে করিডোরটা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু ইন্ডিয়া আওয়ামী লীগের দিয়া বাংলাদেশে এই করিডোর বাস্তবায়ন হইতে দেয় নাই, আর ওদের দেশে তো হইতে দেয় না। এখন যদি চায়না মায়ানমার হয়ে বাংলাদেশে এই করিডোরটা ঢুকাইতে পারে, তখনই জমবে আসল খেলা। কারণ এতদিন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নিয়ে কেঁদেছে, পাকিস্তানের গদর বন্দর নিয়ে ভয় পেয়েছে, কিন্তু এবার একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে মোংলা বন্দরে চীনের এই রাজকীয় এন্ট্রি ভারতের তথাকথিত ভারত মহাসাগরীয় নিরাপত্তা বলয়কে এক ছটকায় গুঁড়িয়ে। আমি মনে করি চীনের সাথে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হবে খুবই উঁচু পর্যায়ে। এইটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব আর অর্থনৈতিক উন্নতি দুয়ের সাথেই জড়িত। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দেখে বুঝতে পারছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। দর্শক, চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে নিয়ে যাই। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, আন্তঃনদী ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনার একটি অভাব ছিল বা আছে, আমি বলবো এখনো বিদ্যমান আছে। মাননীয় স্পিকার, সুতরাং নদীর যে নাব্যতা, প্রায় আমরা দেখি নদীগুলোতে হয় বন্যা হচ্ছে অথবা নদীগুলোতে পানি শুকিয়েছে। সবকিছু মিলে নদীর যে নাব্যতা, এটি ফিরিয়ে এনে, এগুলোকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে, একই সাথে মাননীয় স্পিকার সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা, মাননীয় স্পিকার আমি এমন জায়গায় গিয়েছি যেখানে বর্ষাকালেও, যেখানে পানি থই থই করে বর্ষাকালে, সেখানেও আমরা দেখেছি অনেক খালে পানি থই থই করছে, কিন্তু খাল থেকে কিছু দূরে কৃষক পানির অভাবে তার জমিতে সেচ দিতে পারছে না। সেজন্যই মাননীয় স্পিকার সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে, তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল, সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। এবং মাননীয় স্পিকার, এরই মধ্যে 20,000-এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 900 কিলোমিটার খাল পুনর্খনন এবং খনন করেছি। কিছু কিছু ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা কমপ্লেন পেয়েছি, সেগুলোকে আমরা দেখছি, দরকার হলে সেগুলো আবার আমরা হাতে নিব সেই কাজগুলো। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্যরা, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। তারেক রহমানের চীন সফরটা খুব ইন্টারেস্টিং হয়েছে। কলে বিএনপির জাদরেল নেতা তারেক রহমানের সফর সঙ্গে হয় নাই মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খুশি মাহমুদ। ইন্টারেস্টিং না? 3 ইন্ডিয়ান মালরে তারেক রহমান নেয় নাই, ইচ্ছা করে নাকি এটা কোনো বার্তা কে জানে।
জিয়ার আমলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়, কূটনৈতিক সম্পর্ক। তখন থেকে দারুণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল চীনের সাথে। কিন্তু 2004 সালে তাইওয়ানের কমার্শিয়াল মিশন খোলার অনুমতি দেওয়ার জন্য চীনের সাথে খালেদা জিয়া সরকারের এবং বিএনপির সম্পর্কের একটা অবনতি ঘটে। আমির খুশি মাহমুদ তার মন্ত্রিত্ব হারায় এই কারণেই। তাই এই সফর ছিল বিএনপির জন্য একটা খুবই ক্রুশিয়াল ইভেন্ট। সেই সম্পর্ক কিভাবে আগের জায়গায় ফিরানো যায় সেই চ্যালেঞ্জ তো বিএনপি ছিলই। আমরা এক এক করে দেখি সেই লক্ষ্য তারেক রহমানের সরকার এই সফরের মাধ্যমে অর্জন করতে পারিছে কিনা। এই একটা এপিসোডে এটা কওয়া যাবে না, কয়েকটা এপিসোড লাগবে। তবে আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের একটা রাষ্ট্রীয় সফরে কূটনৈতিক অর্জনের অ্যানালাইসিস কেমনে করা লাগে সেটা খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। আমি মনে করি চীনের সাথে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হবে খুবই উঁচু পর্যায়ে। এইটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব আর অর্থনৈতিক উন্নতি এই দুয়ের সাথেই জড়িত। কিন্তু কাজটা করতে হলে যে সিকনা বুদ্ধি নিয়ে কূটনীতি চালাইতে হবে সেটা পারিছে কিনা সেটা আমি দেখাবো। আমি কোনো নিজে নিজে জাজমেন্ট করুম না, আপনারা আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন যে আমরা জিতছি কিনা। আমি রেফারেন্স দিয়ে আলাপ করবো। আসেন আল্লাহর নামে শুরু করি। আমাদের অ্যানালাইসিস শুরু করতে হবে দুই সরকারের যৌথ ঘোষণা দিয়া। এটা অফিসিয়াল ঘোষণা, ওইখানে আছে আসলে সলিড টার্মে কি কি হইল, দুই দেশ কি পাইল। এটা বাংলাদেশে চাইনিজ এমবাসি ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আমি এখান থেকেই নিছি। এই যৌথ ঘোষণার প্রথম পয়েন্ট, নতুন যুগে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার, এইটা করার যৌথ ঘোষণা। আমারা যদি বলেন তাহলে এই কথাটাই এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এই শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা না করলে আমরা এর ওজনটা ধরতে পারবো না। আসেন বুঝায় বলি। চীনের কূটনীতিতে সম্পর্কের একটা সিঁড়ি আছে, ধাপে 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 উঠতে হয়। সবচেয়ে নিচে সাধারণ সম্পর্ক, তারপরে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, তারপরে অংশীদারিত্ব, তারপরে কৌশলগত অংশীদারিত্ব, তারপরে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব, আর সবার চূড়ায় অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার। বাংলাদেশ এতদিন ছিল এই সিঁড়ির নিচের একটা ধাপে, ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব, যেটা 2016 সালে শি যখন ঢাকা আসছিল তখন এটা সাইন হয়েছিল। এই সফরে বাংলাদেশ এক ধাপ উপরে উঠে গেল, একদম চূড়ায়। এমন প্রশ্ন, চূড়ার এই ধাপটা আলাদা কেন? কারণ নিচের ধাপগুলো বোঝায় সম্পর্কের মাত্রা কতটা ঘনিষ্ঠ, কতটা গভীর, কিন্তু চূড়ার ধাপটা বলে দেয় সম্পর্কের প্রকৃতিটা কেমন। অভিন্ন ভবিষ্যৎ মানে শুধু আমরা বন্ধু না, আমরা একই নিয়তির অংশীদার। তোমার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ একই সুতায় বাঁধা। গ্লোবালি এই অভিন্ন ভবিষ্যতের ঘোষণা চীনের জন্য খুব বিরল না। চীন এটা লাওস, কম্বোডিয়া, মায়ানমার, পাকিস্তান, কিউবা, মধ্য এশিয়ার দেশ অনেকের সাথে এটা করছে। তাই এটা ইউনিক কোনো সম্মান না, এটা চীনের একটা সম্প্রসারণশীল কাঠামো। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এদের মধ্যে চীনের সাথে সর্বোচ্চ সম্পর্কের জায়গায় ছিল এতদিন শুধু পাকিস্তান। নেপাল না, শ্রীলঙ্কা না, মালদ্বীপ না, ছিল শুধু পাকিস্তান, চীনের জানের ভাই। আজ বাংলাদেশ সেই তালিকায় দ্বিতীয় নাম হইল। তবে চাইনিজদের এই শব্দের খেলা কিন্তু খুব মজার। আমার পিএইচডির কাজের একটা পার্ট হইতেছে চাইনিজদের এই পলিটিক্যাল কমিউনিকেশনের ভাষা ইন্টারপ্রেট করা। মজা লাগতেছে না? এই শব্দের খেলা থেকে আরো একটা মজার জিনিস দেখা দিই। এই অভিন্ন ভবিষ্যৎ, এই বন্ধনের মধ্যে আবার কিন্তু স্তর আছে। এইটার মধ্যে আবার স্তর, ডিমের মধ্যে ডিম, মানে পেঁয়াজের খোসা গোলার মতো এক খোসা খুলবেন আর এক খোসা, আর এক খোসা খুলবেন আর এক খোসা আসবে। অভিন্ন ভবিষ্যৎ ঘোষণা দিয়েও চীন প্রত্যেকটা দেশের সাথে একটা আলাদা বিশেষণ যুক্ত করে দেয়। দেন কম্বোডিয়ার সাথে চীনের বন্ধন হচ্ছে অল ওয়েদার অভিন্ন ভবিষ্যৎ, মানে সব আবহাওয়ায় বন্ধু। লাওসের সাথে হাই কোয়ালিটি, হাই লেভেল অভিন্ন ভবিষ্যৎ। আর পাকিস্তানের সাথে ক্লোজার, ঘনিষ্ঠতর অভিন্ন ভবিষ্যৎ। আর বাংলাদেশের সাথে লেখা শুধু অভিন্ন ভবিষ্যৎ, ইন দ্য নিউ এরা, নতুন যুগে। কোনো অল ওয়েদার না, কোনো ক্লোজার না, কোনো হাই কোয়ালিটি না, এটা বিশেষণহীন এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ড ইন দ্য নিউ এরা। তো এই লেভেলে আছে কোন কোন দেশ? মিশর, সার্বিয়া, সলোমন আইল্যান্ড, কেনিয়া। বাংলাদেশ এখন এই দলে যুক্ত হইল। মামা আমি না ফার্স্ট হয়েছি, আমি সলোমন আইল্যান্ডের সমান জায়গায় গেছি। বাংলাদেশের সমপর্যায়ে মিশর, সার্বিয়া, সলোমন আইল্যান্ড, কেনিয়া। কেউই চীনের এক্সক্লুসিভ শিবিরে না। মিশর আমেরিকার সামরিক মিত্র, উপসাগরীয় অর্থে নির্ভরশীল, একই সাথে ব্রিক্সের সদস্য। সার্বিয়া ইউরোপিয়ান ইউনিয়নের প্রার্থী, ইউরোপের কেন্দ্রে। কেনিয়া পশ্চিমা উন্নয়ন সহযোগী, IMF এর সাথে আছে, একই সাথে চীনের বড় ঋণগ্রহীতা। সলোমন আইল্যান্ড ছোট একটা স্পেসিফিক দ্বীপরাষ্ট্র, অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রভাব বলে। তার মানে এই স্তরটা মতাদর্শী কোনো ব্লক না। মিশর, সার্বিয়া, কেনিয়া কেউই চীনের শিবিরভুক্ত না, এরা সবাই মাল্টি অ্যালাইড। বাংলাদেশ এই অর্থে তাদের সাথী। তাইলে এই লেভেলে যাইয়া বাংলাদেশের লাভ কি? এক নম্বর লাভ একটা প্রকাশ্য পরিচয় ঘোষণা। চীনের সংজ্ঞা অনুযায়ী এই স্তরে ঢোকার মানে হলো আপনি চীনের কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ডের দর্শনকে স্বীকৃতি দিলেন। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে, দাদা এই কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার এটার মানে কি? এটা খায় না মাথার দেয়? আক্ষরিক অনুবাদ হইতেছে মানব জাতির অভিন্ন নিয়তির সম্প্রদায়। নামটা শি জিনপিং আনুষ্ঠানিকভাবে চালু করে 2012 থেকে 2013 সাল। আর 2017-তে এটা চীনের সংবিধানে কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে ঢুকে যায়। তার মানে এটা নিছক স্লোগান না, এটা চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মতাদর্শ। শি জিনপিং চিন্তাধারার কেন্দ্রীয় এটা স্তম্ভ। দর্শনটা কি? মূল দাবিটা হইতেছে পৃথিবীর সব দেশের নিয়তি পরস্পর সংযুক্ত, তাই একটা অভিন্ন ভবিষ্যৎ থাকতে হবে যেখানে সবার নিরাপত্তা, সবার উন্নয়ন, সবার সমৃদ্ধি ভাগ করা হবে। পারস্পরিক সম্মান, উইন উইন সহযোগিতা, সভ্যতার বৈচিত্র্য, কেউ পিছায় থাকবে না। এর সাথে যুক্ত শির 4টা গ্লোবাল ইনিশিয়েটিভ। কি কি?
গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, জিডিআই, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, জিএসআই, গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ, জিসিআই, আর সাম্প্রতিক গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। কিন্তু আসল রাজনৈতিক বিষয়বস্তু একটা মোড়কের নিচে, একটা বিকল্প বিশ্ব ব্যবস্থার নকশা, পশ্চিমা উদারনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থার পাল্টা ব্যবস্থা। পার্থক্যগুলো দেখেন। পশ্চিমা ব্যবস্থা কি বলে? যে সার্বজনীন মূল্যবোধ আছে, মানবাধিকার, গণতন্ত্র, তাই না, যা সব দেশের জন্য প্রযোজ্য। চীনের শেয়ার ফিউচার বলে প্রত্যেকটা সভ্যতার নিজস্ব পথ আছে, কেউ কারো মূল্যবোধ চাপাবে না। শুনতে উদার, কিন্তু এর কার্যকর অর্থ হইতেছে মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে আমার সমালোচনা করতে আসলে এটা আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বলে আমি দাগাই দিব। আমি পরের এপিসোডে চীনের পঞ্চনীতি নিয়ে কথা বলবো। শেয়ার ফিউচার হইল পঞ্চনীতির আধুনিক বিশ্বায়িত সংস্করণ। দ্বিতীয়ত, এটা আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিকল্প, মাল্টিপোলার ওয়ার্ল্ড, জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থা। এই শব্দগুলা মানে আমেরিকার একক নেতৃত্বের অবসান, আর এমন একটা ব্যবস্থা যেখানে চীনের ভেটো ক্ষমতা আছে এবং প্রভাব আছে, এবং যেটা বড়, অর্থাৎ মানব জাতির অভিন্ন নিয়তি শুনতে সার্বজনীন, কিন্তু কাঠামোগতভাবে এইটা চীনকে কেন্দ্র রেখা একটা ব্যবস্থা। আচ্ছা, আবার আগের আলাপে ফিরে আসি। তো 2 নম্বর সুবিধাটা কি? এই জায়গায় ঢোকার, এই স্তরে ঢোকার প্রতীকী সুবিধা। কূটনীতিতে এই পরিভাষা কোনো কংক্রিট সুবিধা আনে না সরাসরি, কিন্তু চীন প্রতীক দিয়ে কাজ করে। যখন চীন বলে তুমি আমার অভিন্ন ভবিষ্যতের অংশীদার, সেটা ভবিষ্যৎ লেনদেনের একটা দরজা খুলে রাখে। বিনিয়োগ, ঋণ, কূটনৈতিক সমর্থন, এটা একটা সম্পর্কের মর্যাদা, যা পরে নগদে রূপান্তরিত হইতে পারে, নাও পারে। 3 নম্বর কি? আঞ্চলিক বার্তা। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ায় এতদিন শুধু পাকিস্তান এই পরিবার ছিল। বাংলাদেশ যোগ দেওয়া মানে ভারতের ঠিক পূর্ব সীমান্তে আর একটা দেশ প্রকাশ্যে চীনের পরিচয়ের কক্ষপথে ঢুকে গেল। ভারতের জন্য এটা একটা কৌশলগত উদ্বেগ, আর বাংলাদেশের জন্য এটা একটা লিভারেজ। ভারত পশ্চিম এদের সাথে দর কষাকষি যেতে কইতে পারবে আমার কাছে বিকল্প আছে। এইটা একটা দেখানোর কার্ড থাকলো হাতে। এই পয়েন্টে আমেরিকার প্রতিক্রিয়া কি হতে পারে সেটা নিয়ে পরের এপিসোডে আমি আলাপ করবো। তবে পুরোটাই নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক মুন্সিয়ানার উপরে। ভিয়েতনাম আমেরিকার সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক রাখে, আবার একই সাথে বিপুল চীনা বিনিয়োগ টানে, কারণ দুইটাই তার সামলানোর সক্ষমতা আছে। আমাদের আছে কিনা সেটা আমরা দেখবো। এইবার আসেন 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রক্ষা, ফ্যাসিবাদী এবং সামরিকবাদী পুনরুত্থানের বিরোধিতা। এটার মানে কি? এটার মানে খুঁজে বের করতে হবে। মানে না বুঝলে হবে না। শুনেন, এটা মানে না বুঝলে এটা ভিতরে না ঢুকলে হবে না। এইটা আসলে চীনের জাপান বিরোধী অবস্থানের ক্ষেত্রে আমাদের সম্মতি নিয়ে নিল। কেমনে? এই শব্দগুলো নিরীহ শোনায়, কিন্তু নিরীহ না। এটা খুলে বলি, কারণ এটা না বুঝলে আপনি বুঝবেন না বাংলাদেশ এখানে কি সই করলো। সামরিকবাদী পুনরুত্থানের বিরোধিতা মানে এই শব্দটা চীনের কূটনীতিতে একটা কোড। কাকে নির্দেশ কইরা? জাপানকে নির্দেশ করে। চীনের বয়ানে জাপান হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অপরাধী দেশ, যে এখনো ঠিক মতো অনুতপ্ত হয় নাই, আর যে আবার সামরিকীকরণ করতেছে। আর যৌথ ঘোষণায়, কায়রো ঘোষণা এবং পটসডাম ঘোষণার উল্লেখ আছে। এটা একটা কোড, কারণ চীনের যুক্তি এই দলিলগুলোতেই বলা আছে তাইওয়ান চীনকে ফেরত দিতে হবে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রক্ষা তাইওয়ান চীনের। আর আজকের প্রেক্ষাপটে যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা মানে চীনের ভাষা এটার মানে আমেরিকার নেতৃত্বাধীন ব্যবস্থার বিরোধিতা করা, জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থার পক্ষে, যে জাতিসংঘে চীনের ভেটো পাওয়ার আছে। এখন আসল প্রশ্ন, এই জাপান বিরোধী, পরোক্ষ আমেরিকা বিরোধী ভাষায় বাংলাদেশ সই করলো কেন? জাপানের সাথে বাংলাদেশের কোনো বিরোধ আছে? নাই তো। উল্টাটা, জাপান 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে $32 বিলিয়ন বেশি সহায়তা দেয়। মাত্রাবাড়ি সমুদ্র বন্দর করতেছে, বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর জাপানি বানাইতেছে। চীন সোনা দিয়ে একটা গভীর সমুদ্র বন্দর বানাইতে চেয়েছিল, ভারত, জাপান আর আমেরিকার বিরোধিতায় সেটা বাতিল হয়ে যায়। আর জাপান মাতারবাড়ির কাজ পায় চীনের বিপরীতে একটা ভূ রাজনৈতিক জয় নিয়ে বাংলাদেশে। তাইলে দাঁড়াইলো কি? যে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন বন্ধু, যে জাপান চীনকে হারায় বাংলাদেশের বন্দর বানাইতেছে, বাংলাদেশ সে জাপানের বিরুদ্ধে চীনের কোডের ভাষায় সই করে আসলো। এটা বাংলাদেশের চিরাচরিত অবস্থান কিন্তু না। চীনের ভূ রাজনৈতিক বয়ানের ভাষা সে গ্রহণ করলো, যেটা বাংলাদেশ নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়া গ্রহণ করছে। এটা বাংলাদেশের তাবর তাবর ডিপ্লোম্যাটরা বুঝলো না, নাকি ধূর পটায় দিলেও চায় না। এখন প্রশ্ন আসতে পারে, এটা সাইন করলে বাংলাদেশে কোনো ক্ষতি হইলেও? বড় কোনো ক্ষতি হয় নাই, আমি এটা আগেই বলে দিই, কারণ বাংলাদেশ জাপানের নাম নিয়ে কিছু বলেনি। এটা সাধারণ ভাষায় সই করছে, যা চীনের স্ট্যান্ডার্ড বয়ানের অংশ। তাহলে বিপদটা কোথায়? বিপদ কি একেবারেই নেই? আছে, বিপদ আছে। বিপদ কি? 3টা জায়গায় বিপদ আছে। 1 নম্বর কূটনৈতিক। টোকিও এই কোডের ভাষা চীনে, তারা জানে কায়রো, পটসডাম আর সামরিকবাদী পুনরুত্থান এটা কি। এটা চীনের জাপান বিরোধী শব্দভাণ্ডার, চীনের জাপান বিরোধী বয়ান। বাংলাদেশ সেই ভাষায় সই করায়, জাপান তো ভুরু কুচকাবি, কিন্তু জাপান এটাও জানে এই ভাষা স্ট্যান্ডার্ড চীনা টেমপ্লেট। চীন প্রায় সকল অংশীদারকে এইটাতে সই করায়। তাই জাপান সম্ভবত এটাকে গুরুত্ব না দিয়া প্র্যাকটিক্যাল সম্পর্কতে মনোযোগ দেবে। জাপান বাস্তববাদী, প্রতীকে প্রতিক্রিয়া দেখায় না সহজে। 2 নম্বর, জাপান কি প্রতিশোধ নেবে এটার জন্য? না, কারণ জাপানেরও বাংলাদেশকে দরকার। জাপানের বাংলাদেশে বড় বিনিয়োগ আছে এবং সেটা চীনকে ব্যালেন্স করার কৌশলের অংশ। জাপান বাংলাদেশকে চীনের দিকে আরো ঠেলে দিতে চাইবে না একটা প্যারাগ্রাফের একটা ভাষার জন্য। কূটনীতিতে যার আপনাকে দরকার, সে আপনার ছোটখাটো অসঙ্গতি এটা হজম করে ফেলে। 3 নম্বর, এখানে কিন্তু আসল বিপদটা বিশ্বাসযোগ্যতার ক্ষয়, নির্দিষ্ট শাস্তি না। বাংলাদেশের আসল কৌশলগত সম্পদ হইল ক্রেডিবিলিটি অ্যাজ এ ব্যালেন্সার। ব্যালেন্স রক্ষা করে চলার যে ক্রেডিবিলিটি, এটা ক্ষতিগ্রস্ত হয়। সবার সঙ্গে কথা বলতে পারার ক্ষমতা কারো পকেটে না থাকা, এই ধরনের ভাষায় সই করলে সেই ভাবমূর্তি ক্ষয় হয়, এটা দাগ পড়ে, কালো দাগ পড়ে। জাপান আমেরিকা প্রত্যেকে একটা করে নোট লিখে দেবে যে বাংলাদেশ চীনের বয়ান গ্রহণে দ্বিধা করে না, এমনকি নিজের স্বার্থের বিরুদ্ধে যায়ও।
একটা যৌথ ঘোষণা বিপর্যয় ঘটায় না, কিন্তু এরকম 10টা সিগন্যাল আসলে বাংলাদেশের নিরপেক্ষ ব্যালেন্সের পরিচয়টা এটা হারায় যাবে। এই কাজটা বাংলাদেশ অনেক করে ফেলছে। আগে আমেরিকার সাথে ট্যারিফ এগ্রিমেন্ট সাইন করছে, ওইখানে আবার চীনের নাম উল্লেখ করে নাই, কিন্তু সরাসরি আছে নন মার্কেট এন্টিটির সাথে কৌশলগত চুক্তি করতে পারবে না, মানে চীনের সাথে। ইরানের প্রধান নেতা নাম মারা গেল, ইরানের বিরুদ্ধে পরদিন বিবৃতি দিল বাংলাদেশ। সব চুক্তি আর সব বিবৃতি যেহেতু ইংরেজিতে লেখা থাকে, তাই বাঙ্গুদের মনে হয় টিকি লিখেছে, সাইন করে দিই। হজ্জা গ্রামে পিছা করছে, একদিন এক লোক এসে নালিশ জানাইলো, লম্বা করে নিজের পক্ষে কথা কইলো। হজ্জা বললো ঠিকই কইছো তুমি। একটু পরে বিপক্ষের লোক এসে উল্টা কথা বললো, হ্যাঁ নিজের পক্ষটা বোঝাইলো। হজ্জা ওকেও কইলো তুমি ঠিকই কইছো। তো পাশে বউ বসেছিল, হজ্জা তো অবাক হয়ে কইলো এ কেমন কথা, একজন বললো এক কথা আপনি বললেন সে ঠিক, আরেকজন উল্টা কথা বললো, সে আপনি বললেন সেটাও ঠিক, দুইজনে তো ঠিক হইতে পারে না। হজ্জা একটু ভেবে নিয়ে কইলো তুমিও ঠিক কইছো। পরের এপিসোডে দেখামো এই চীন সফরে আর কি কি ঠিক বলিছে বাংলাদেশ। তবে আমাদের লক্ষ্য হবে বাংলাদেশ যেন কারো পকেটে না ঢুকা নিজের স্বার্থ রক্ষা করতে পারে, সেখানেই বাংলাদেশের মুক্তি, সেখানে বাংলাদেশের জনগণের মুক্তি। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, দেখলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। দর্শক, এই ভিডিওটি দেখে কি ছিলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।